আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। জুলাই আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের প্রমাণ পেয়েছে তদন্ত দল। র্যাবের শীর্ষ কর্তাদের নির্দেশে ছোড়া হয় গুলি, বলছে প্রসিকিউশন। ওর গুলিটা লাগে পিছন দিয়ে বের হয়, হওয়ার সাথে সাথে ও দৌড়ায় নামে যায়। উপর থেকে গুলিটা আসলে যে কণিক দূরত্বে অবগণিত হয় সেই দূরত্বকে আমরা মাথায় রেখে আমরা নিশ্চিত হতে পেরেছি। কাটেনীর সংবিধান সংশোধন কমিটি নিয়ে বিএনপি জামায়াত মতভেদ। কারো অপেক্ষা করবে না সংবিধান রাষ্ট্র, জানালেন সরকারি দলের হুইপ। রিজার্ভ চুরির ঘটনায় শেষ পর্যায়ে সিআইডির তদন্ত। গাফিলতির পাশাপাশি মিলেছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশের আলামত। তীব্র গ্যাস সংকটে নাকাল নগরবাসী, জ্বলছে না রান্নার চুলা, ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন, শিল্প কলকারখানায় ব্যাহত উৎপাদন। ইনকাম দিয়ে আমাদের বাসা ভাড়া, আমাদের বাচ্চাদের লেখাপড়া, আমাদের খাওয়া সবকিছু এর ভিতরে নির্ভর। না পারতেছি গ্যাসে চালাইতে, না পারতেছি তেলে চালাইতে, না পারতেছি নিজে চলতে। পাম্পে দীর্ঘ সিরিয়াল দিয়ে থাকুন লাগতেছে। তাদের যদি লাইনের সমস্যা থাকে তাহলে লাইন ঠিক করুক। পারিবারিক বিরোধে রাজধানীর কলাবাগানে স্ত্রী ও শাশুড়িকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা, অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। আন্তর্জাতিক বন্ধু দিবসে বন্ধুত্বের জয়গান, সৎ মানুষ বদলে দিতে পারে জীবনের বাঁক, সর্বনাশের পথে ঠেলে দিবে অসৎ সঙ্গ। ব্যবসার মূল থিমটাই ছিল বিশ্বাস এবং আস্থা, কারণ আমরা ছোটবেলা থেকেই সবাই স্কুল ফ্রেন্ড। মাদকাসক্ত আমার বন্ধু মাদকাসক্ত হইব, তো আমার খোঁজা লাগবে আমি মাদকাসক্ত যে আমার একটা বন্ধু ভালো হয়। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। কর্মকর্তারা জানিয়েছেন, র্যাবের তৎকালীন শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতেই হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়। মানবতাবিরোধী এমন অপরাধের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী এবং মানবাধিকার কর্মীরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। ছয়তলায় অনেকে এখানে ছিল, আবার অনেকে এদিকে ছিল। হাসার সাথে ধুম করে এই জায়গা লাগে এরকম। রেহানা সুলাইমান জানাচ্ছিলেন কিভাবে সেদিন গুলিবিদ্ধ হয়েছিল তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান আইমান হোসেন। এটা মাত্র আসছে, আসে ওর দিকে তাকায় হাসছে, হাসার সাথে গুলিটা আসে এদিকে লাগে। আচ্ছা, তারপরে পড়ছিল তো ওই জায়গাটাতে। হ্যাঁ, ওই আমার ননদটা পড়ে গেছে, পিছনে পড়ছে, আর ছেলেটা পড়ে নাই। ছেলেটা গুলির সাথে ধুম করে যখন লাগে, ওর গুলিটা লাগে পিছন দিয়ে বের হয়, হওয়ার সাথে সাথে ও দৌড়ায় নামে যায়। আইমানের সঙ্গে সেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন তার ফুপু নাসিমা আক্তার, যিনি একদিন পরেই মারা যান। টানা চিকিৎসায় সন্তান আইমান এখন সুস্থ হলেও হেলিকপ্টারের আতঙ্ক তাড়া করে ফেরে তাকে, বলছেন মা রেহানা সুলাইমান। এই ছেলে যদি কখনো ইয়ে হয়, আমু হেলিকপ্টার উঠতেছে, ঢুকেন ঢুকেন এরকম বলে। আবার কোথাও যদি দুম করে আওয়াজ হয়, হে এরকম করে ভয়ে মানে একটা আতঙ্ক একটা কাজ করে। 19 জুলাই 2024 ছাত্র জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছিল এখান থেকে 2 থেকে অন্তত 250 মিটার দূরের মিরপুর সড়কের সায়েন্স ল্যাব এলাকায়। এই ভবনটি 9 তলা এবং এখানে আইমান সহ তার ফুপু এবং অন্যান্যরা আন্দোলনকারীদের সঙ্গে সেই সংঘর্ষ দেখছিলেন। আইমানের যে গুলিবিদ্ধ হয়েছে, গুলিবিদ্ধের ধরন এবং সড়কের অবস্থান, এই ভবনের উচ্চতা, অর্থাৎ এই ভবনটি 9 তলা বিশিষ্ট এবং আশেপাশের পরিবেশ সব মিলে এটি অন্তত স্পষ্ট হয় নিচ থেকে, অর্থাৎ সড়ক থেকে কোনো গুলি আইমানের শরীরে লাগার কথা নয়। তাহলে বোঝা যাচ্ছে এটি হয় আশপাশে কোনো ভবনের ছাদ থেকে, নতুবা উপর থেকে গুলিটি করা হয়েছিল।
2024-এর 18 জুলাই থেকে পরবর্তী সময়ে ছাত্র জনতার আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের বিবরণ তুলে ধরা হয় তদন্ত সংস্থার রিপোর্টে। মোট 9টি ধাপে করা তদন্তে উঠে আসে বেল 412 মডেলের হেলিকপ্টার ব্যবহার করে রাজধানীর অন্তত 10টি স্থানে গুলিবর্ষণ করে র্যাব। শনিরাখড়া, রায়েরবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব ও উত্তরায় এসব ঘটনা ঘটে বলে জানান কর্মকর্তারা। হেলিকপ্টারের জিও লোকেশন, অ্যাঙ্গুলার ভেলোসিটি সব কিছু মিলিয়ে যে একটা কৌণিক দূরত্বে উপর থেকে গুলিটা আসলে যে কৌণিক দূরত্বে অবগণিত হয় সেই দূরত্বকে আমরা মাথায় রেখে আমরা নিশ্চিত হতে পেরেছি। প্রযুক্তির সাহায্যে কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন গুলিবর্ষণকালে হেলিকপ্টারে ছিলেন র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুন রশিদ সহ কয়েকজন কর্মকর্তা। 4 দিনে অন্তত 3,500 গোলাবারুদ বহন করে র্যাবের হেলিকপ্টার। এর মধ্যে ছিল এসএমজি, শটগান, গ্যাসগান ও সাউন্ড গ্রেনেড। তদন্তে তথ্য সহায়তা নিয়ে বিশেষ প্রসিকিউটর ও র্যাবের বর্তমান কর্মকর্তাদের বক্তব্যে দেখা যাচ্ছে ভিন্নতা। যে খাতাটা তারা সেটা আসলে পুড়ে গেছে বলে এরকম একটা বিষয় হয়েছে, কিন্তু পুড়ে যাওয়ার বিষয়ে আমরা কোনো কোনো দুর্ঘটনা পাইনি। আমরা আসলে অন্য কোনোভাবে তদন্তের খাতিরে আমরা প্রকাশ করছি না, অন্য একটি পদ্ধতিতে আমরা প্রায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছি। সংখ্যাটা কি এবং যেটা আমরা আসলে মূল তদন্তে বা আমরা সাক্ষ্য দেওয়ার সময় বিজ্ঞ আদালতে প্রেরণ করব। যে কোনো সময় যে কোনো তথ্য আমাদের কাছে চেয়েছে, আমরা সবগুলো তথ্য আমাদের কাছে যাই কিছু অ্যাভেলেবল ছিল সবগুলোর তথ্যই আমরা দেওয়ার চেষ্টা করেছি এই পর্যন্ত। আমার জানা মতে কোনো পেন্ডিং ইস্যু বা পেন্ডিং কেস নেই। অন্তর্বর্তী সরকারের গুম কমিশনের সদস্য ছিলেন মানবাধিকার কর্মী নূর খান। জানান তিনি নিজেও এমন ঘটনার প্রত্যক্ষদর্শী। সমাজে স্থিতিশীলতার স্বার্থেই অপরাধীদের বিচার হওয়া জরুরি বলে মনে করেন তিনি। হঠাৎ করে হেলিকপ্টার আসলো এবং সেখান থেকে গুলিবর্ষণ হলো এবং মানুষ দৌড় ঝাঁপ শুরু করে দিল। আমি নিজেও তো দৌড় দিয়ে একটা আবডালে একটা বিল্ডিংয়ের নিচে আশ্রয় নিয়েছিলাম। বাংলাদেশে ওই নিয়ম কানুন নথিপত্রের ভিত্তিতে আসলে বাহিনীগুলি পরিচালিত হয়নি। সেটা তো আমরা তদন্ত করতে অনুসন্ধান কার্যক্রম করতে যেয়ে দেখেছি অনেক ক্ষেত্রেই অনেক দলিল দস্তাবেজ নষ্ট করা হয়েছে বা খুঁজে পাওয়া যায় না। অনেকে পরিকল্পিতভাবে বিচার কাজ প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন বলেও জানান মানবাধিকার কর্মী নূর খান। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে হবে এই ইস্যুতে নিজ নিজ অবস্থানে অনড় সরকার ও বিরোধী দল। কমিটিতে নাম দিবে না বিরোধীরা, প্রয়োজনে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার হুমকি দিয়েছে তারা। তবে রাষ্ট্র বা সংবিধান সংশোধন কারোর জন্য বসে থাকবে না, জানালেন সরকার দলের হুইপ নুরুদ্দিন আহমেদ অপু। এই অনড় অবস্থান এবং জনগণকে দেয়া প্রতিশ্রুতি বিএনপি রক্ষা না করলে সংসদের উত্তাপ রাজনীতির মাঠেও ছড়িয়ে যাওয়ার শঙ্কা বিশেষজ্ঞদের। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়াকে কেন্দ্র করে প্রথম থেকে উত্তপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ। সরকারি ও বিরোধী দলের সদস্যরা বিপরীতমুখী অবস্থানে। এমন পরিস্থিতিতে 13 জুলাই গঠন করা হয় 12 সদস্যের সংবিধান সংশোধন কমিটি। প্রত্যাখ্যান করে ওয়াকআউট করে বিরোধী দল, দিয়েছে রাজপথে আন্দোলনের হুমকি। ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির উপর জনগণ আস্থা হারাবে না, শুধু বিদ্রোহী হয়ে উঠবে। সরকারি দল থেকে কমিটিতে নাম দেওয়ার জন্য বিরোধী দলকে প্রস্তাব দেয়া হয় 1 মাস আগে। বিরোধী দলের হুইপ বলছেন জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন চান তারা, তাই সেই দাবি পূরণ না হলে নাম দিবেন না এ ধরনের কমিটিতে। গণভোটে জনগণ হ্যাঁ বলেছে এবং আমাদের জাতির কাছে কমিটমেন্ট আছে যে আমরা সংবিধান সংস্কার করে পুরনো ধারার রাজনীতি থেকে আমরা দেশকে বের করে নিয়ে আসবো। এটা আমাদের জাতির কাছে কমিটমেন্ট। কাজেই ওই জায়গা থেকে আমরা নড়তে পারি না এবং আমরা ওখান থেকে নড়বও না। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো আইনি বিধান নেই। গঠিত কমিটি জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংশোধন করবে বলে জানিয়েছেন সরকারি দলের হুইপ। কারো জন্য কি সংবিধান, কারো জন্য কি রাষ্ট্র বসে থাকবে? এটা একটা এটা একটা চলমান প্রক্রিয়া, সুতরাং এটা চলতেই থাকবে। এটা কারোর জন্য তো থেমে থাকবে? সময় কারোর জন্য থেমে থাকবে? দেশ কারোর জন্য থেমে থাকে? জুলাই সনদে নোট অফ ডিসেন্ট রেখেই সংবিধান সংশোধন করবে সরকার। এক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স নষ্ট হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ শাহান। তার আশঙ্কা, এ নিয়ে দুই দলের অনড় অবস্থানে উত্তপ্ত থাকবে সংসদ, রাজপথ।
বিরোধী দল শুধুমাত্র এইটাকে কেন্দ্র করেই মাঠে নামবে, তাহলে সেটার সাথে জনগণকে সম্পৃক্ত করা খুবই চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে। সাধারণ মানুষের যে ডে টু ডে লাইফ সেটাকে যদি পজিটিভলি এফেক্ট করতে না পারে, তাহলে জনগণ বিরোধী দলের যে আন্দোলন সেটার সাথে সম্পৃক্ত হবার একটা পসিবিলিটি তৈরি হবে। এই সংকটটা শেষ পর্যন্ত কতখানি ঘনীভূত হয় এইটা নির্ভর করবে বিএনপি আসলে শেষ পর্যন্ত কম্প্রোমাইজ করতে রাজি কিনা। সংস্কার পরিষদ বা সংশোধন কমিটি নাম যেটাই হোক, নোট অফ ডিসেন্টে বিএনপি ছাড় দিলে সংকটের সমাধান সম্ভব বলে মনে করেন বিশ্লেষক আসিফ সাহান। সেই ধরনের একটা পরিস্থিতি বাংলাদেশের সামনের দিনে চলুক, এটা তো আমরা কেউই চাই না মাননীয় স্পিকার। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির আলোচনা সভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। মানবেন, তবে অনেক পানি গুলা করে মানবেন। এই ক্ষতিটা দেশের করবেন না। মেহেরবানি করে সম্মানিত হন, জনগণের ভোটকে সম্মান করুন, তাহলে জনগণও আপনাদেরকে সম্মান করবে। আর দলীয়করণের যে রাজনীতির দিকে একদম নেকেটলি উলঙ্গভাবে আপনারা পা দিয়েছেন, ফিরে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দায়িত্ব নেওয়ার আগে নির্বাচনের পুরো সময়টা জুড়ে বলেছেন যে আমরা একটা মেরিটোক্রেটিক সোসাইটি চাই, আমরা পলিটোক্রেটিক সোসাইটি বিল্ড আপ করবো না। এখন কি করছেন? এখন তো পুরাটাই তার উল্টা। যে স্তরে স্থানীয় সরকারে নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিরা মানুষের সেবা করবে, সে সব জায়গায় আপনারা দলীয় লোকদেরকে, নেতাদেরকে বসাই দিচ্ছেন প্রশাসক হিসেবে। প্রশাসক বসাবেন, বসান, যদি খণ্ডকালীন বসাতে হয় সেখানে প্রশাসনের লোকদেরকে এনে বসান, দলীয় নেতাকে বসাতে হবে কেন? এরপরে যত তাড়াতাড়ি পারেন নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের সুযোগ করে দেন। আপনারা সব জায়গা ব্লক করে রেখেছেন। এখন শুধু নির্বাচিত জায়গাও নয়, যে সমস্ত জায়গায় প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করার কথা, এখন সরাসরি সেখানে দলের নেতাদেরকে আপনারা পদায়ন করে দিচ্ছেন। বাংলাদেশের নতুন নজির আপনারা স্থাপন করছেন। আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, এগুলো আমরা প্রত্যাখ্যান করলাম, এগুলো আমরা মানি না, এগুলো আমরা মানব না। তাহলে এই কোটা বিরোধী আন্দোলনরা করেছিল কেন? এই কারণেই তো করেছিল। এখন সেই কোটাকে আরো বিকট আকারে আপনারা নিয়ে এসেছেন। আন্দোলন কারো সৃষ্টি করতে হয় না। আন্দোলনের কজ যখন তৈরি হয়ে যায়, আন্দোলন তখন অটোমেটিক্যালি সামনে চলে আসে। সম্ভবত এই জাতি একটা দুর্ভাগা জাতি, নইলে পদে পদে শাসক গোষ্ঠী কেন জাতির সাথে এত প্রতারণা করে? কথা দিয়ে কেন কথা রাখে না? কেন নিজেদের কথার বাইরে চলে গিয়ে উল্টাটা করে? জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টির আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি তদন্তের শেষ পর্যায়ে সিআইডি, তারপরও সহসা তদন্ত রিপোর্ট জমা হবে না, কারণ অভিযুক্ত বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিচারের আওতায় আনা নিয়ে আলোচনা শেষ হয়নি। সিআইডি বলছে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের গাফিলতি ও যোগসাজশ দুটি নজিরই মিলেছে। একই সাথে দেশে তদন্ত রিপোর্ট জমা হলে নিউ ইয়র্কে করা মামলা প্রভাবিত হবে কিনা তাও খতিয়ে দেখা দরকার। যদিও সিনিয়র আইনজীবী বলছেন প্রভাবিত হবার সুযোগ নেই। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশে বৃহস্পতিবার রাত সাপ্তাহিক ছুটির আমেজ। 8:55 থেকে 10:30 মাঝে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রাখা বাংলাদেশ ব্যাংকের $1 বিলিয়ন হাতিয়ে নিতে 35টি ভুয়া নির্দেশ পাঠায় উত্তর কোরিয়ার হ্যাকাররা। কয়েক দফা চেষ্টার পর $8.10 কোটি চলে যায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের 5টি অ্যাকাউন্টে। বানান ভুলের কারণে আটকে যায় শ্রীলঙ্কায় $2 কোটি পাঠানোর অনুরোধ। পরের দিন ফিলরেম নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সেই টাকা মিশে যায় ফিলিপাইনের 2টি ক্যাসিনোতে। বাংলাদেশ ব্যাংক এই ঘটনা টের পায় পরের সপ্তাহে। এরপর কেটে গেছে 10 বছর, তদন্ত আজও শেষ হয়নি। 96 বার পিছিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমার তারিখ। যদিও এর মাঝে 64 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করার খবর মিলেছে। তালিকায় আছেন সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের 9 কর্মকর্তা। তদন্ত সংস্থা সিআইডি বলছে দায়িত্বে অবহেলার প্রমাণ মিলেছে, কেননা ঘটনার দিন বাংলাদেশ ব্যাংকে সুইফট সিস্টেমের নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত করা হয়নি। সন্দেহ বাড়িয়েছে হ্যাকারদের পাঠানো ফিশিং লিঙ্কে ক্লিক করার ঘটনাও। দেশের ভিতরে তো অবশ্যই সহযোগিতা ছিল, বাট এটা ষড়যন্ত্র হিসাবে আমরা ওইভাবে আনবো না, কারণ ষড়যন্ত্রের বিষয় এটা
আর্থিক অপরাধের ক্ষেত্রে ওইভাবে বলা যায় না। ফিলিপিনে আমাদের $81 মিলিয়ন কনফিসকেট করা, এই কোর্ট অর্ডারটা পাঠানোর পরে তাদের কিছু অবজারভেশন দিয়েছে, সে অবজারভেশনের ভিত্তিতে আমরা আবার উত্তর দিব। একটা উদাহরণ দিলাম, এরকম বেশ কিছু আন্তর্জাতিক মণ্ডলে আমাদের কিছু কোয়ারি আমাদের দিক থেকে আছে, ওদের দিক থেকে আছে, এগুলো এখনো মিট আপ করা হয়নি। তো আমাদের পারফেক্ট করতে গেলে এগুলো কমপ্লিট করতে হবে। গেল জুনে রিজার্ভ চুরির তদন্তের 10,000 পৃষ্ঠার খসড়া অভিযোগপত্র আইনি পরামর্শের জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠায় সিআইডি। বিবেচনা করা হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও দণ্ডবিধি 1860-এর 379 ধারা। খসড়া চার্জশিট নিয়ে এরই মধ্যে অ্যাটর্নি জেনারেলের অফিসে যোগাযোগ করেছে তদন্তকারী সংস্থা। কিন্তু প্রশ্ন উঠছে, যদি প্রচলিত আইনে এটিকে বিচারের আওতায় আনা হয় তাহলে এটি কবে সমাধান হবে? দ্বিতীয়ত, যেহেতু বিদেশি নাগরিক এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা রয়েছে, তাদেরকে কিভাবে বাংলাদেশের বিচারের আওতায় আনা যাবে সেটি নিয়েও আলোচনা রয়েছে নানা মহলে। প্রায় 5 দশক ধরে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে ডলার রাখে বাংলাদেশ ব্যাংক। বিদেশি লেনদেনের 85% এই অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন হয়। চুরিতে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং সিস্টেম ব্যবহার হয় 2019 সালে সিভিল রিকো আইনের আওতায় নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে ক্ষতিপূরণ মামলা দায়ের করে বাংলাদেশ ব্যাংক। সেই নথিতে দেখা যায় ফেডারেল রিজার্ভ থেকে টাকা সরানোর জন্য ফেডওয়্যার পেমেন্ট সিস্টেম ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছে। চুরির অর্থ ফিলিপাইনে নেয়ার জন্য করেসপন্ডেন্ট অ্যাকাউন্ট হিসেবে নিউ ইয়র্কের 3 বাণিজ্যিক ব্যাংক অর্থাৎ ওয়েলস ফার্গো, ব্যাংক অফ নিউ ইয়র্ক মেলন ও সিটি ব্যাংককে ব্যবহারের প্রসঙ্গ এনেছে বাংলাদেশ ব্যাংক। আরও বলা হয়েছে, উত্তর কোরিয়ার এই হ্যাকার গ্রুপ কাছাকাছি সময়ে সোনি পিকচার্স এন্টারটেনমেন্টেও হামলা চালিয়েছিল। দায়িত্ব ছাড়ার পরও যুক্তরাষ্ট্রের আদালতে এই মামলার সাক্ষ্য দিয়েছেন সাবেক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানালেন, রিজার্ভ চুরি ইস্যুতে দেশীয় ও আন্তর্জাতিক আইনে নানা দিক মাথায় রাখতে হচ্ছে। আওয়ামী সরকারের হয়তো এখানে সদিচ্ছার অভাব ছিল, তারা হয়তো এটাকে কোনোভাবে করে ফেলতে পারতো, কিন্তু আমরা কিন্তু খুব শক্তভাবেই এটাকে করার চেষ্টা করার জন্য ল ফার্ম চেঞ্জ করে নতুন ভাবেই এটাকে ইভ্যালুয়েট করেছি যে এখানে আমাদের জেতার সম্ভাবনাটা ভালো। বাংলাদেশে যদি কোনো মামলা হয়, সেই মামলা বিদেশি প্রসিডিংকে প্রভাবিত করবে, বিষয়টা এরকম নয়। সাধারণ আইনের পার্সপেক্টিভে এই কথাই বলা চলে। তবে নিউ ইয়র্কে বা বাংলাদেশের বাইরে যে কোর্টেই মামলা, ফেডারেল কোর্টে যেখানেই মামলা হোক না কেন, সেই মামলা কিন্তু যথেষ্ট সময় পার হয়ে গেছে। সেই মামলার অগ্রগতি আমরা খুব একটা বেশি জানি না। রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পরের সময় আগামী 9 আগস্ট ধার্য করেছেন আদালত। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এলএনজি সরবরাহ কমে যাওয়ায় 1 সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে তীব্র গ্যাস সংকট চলছে। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে সিএনজি চালিত যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। চালকরা জানান, গ্যাস সংকটের প্রভাব পড়েছে তাদের আয় রোজগারে। গ্যাসের অভাবে ধুঁকছে শিল্পের চাকা, একই চিত্র বাসাবাড়িতেও। চুলা না জ্বলায় রান্না করতে পারছেন অনেকে। গ্যাস পাম্প কর্তৃপক্ষ বলছে, চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। সরকারের জ্বালানি বিভাগ জানায়, মহেশখালীতে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে বন্ধ একটি এলএনজি টার্মিনাল, সেটি চালু করতে 10 আগস্ট পর্যন্ত সময় চেয়েছে এক্সিলারেট এনার্জি। এর আগে বন্ধ টার্মিনালের অক্ষত বয়লারটি চালুর চেষ্টা করা হচ্ছে। এটি চালু করা গেলে সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। 2-2.5 হাজার টাকার গ্যাস দিয়ে আমার চলে, আমার এখন তেল লাগতেছে প্রায় 7-8 হাজার টাকার। ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে আমাদেরকে বসে থাকতে হয়। আসলে আমাদের যে কষ্টটা, এই যে যারা পাঠাও ওভার যারা চালায়, যে গাড়িগুলো, এদের যে কষ্টটা, এই কষ্টটা বোঝার মতো কিন্তু কেউ নাই। এইভাবে হয়রানি প্রতিটা দিন 4 ঘন্টার সময় মানুষের বেকার পাম্পে যাইতেছে। যখন এই পাম্পে প্রেসার থাকে না, অনলি গ্যাস ঢুকে 40 টাকার 50 টাকার। রাজধানী সহ আশেপাশের জেলায় গ্যাস সংকট ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। এর প্রভাব পড়েছে শিল্প কলকারখানার উৎপাদনেও। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে নরসিংদী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আয়ুব খান সরকার। আয়ুব, শিল্প কারখানায় গ্যাস সংকটের প্রভাব কেমন দেখছেন?
মারফি, আপনি দেখতে পাচ্ছেন আমি চোয়ালার একটি শিল্প কারখানায় রয়েছি। এটি কিন্তু গ্যাস চালিত কারখানা। আপনাকে যদি একটু দেখাতে চাই যে আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি স্টিম বয়লার, এবং এই বয়লারটি গ্যাস এবং পাশাপাশি বিদ্যুতে চলছে। এই যে কাপড়গুলো আসলে দেখতে পাচ্ছেন এটি এখন বন্ধ রয়েছে। তো এখানকার আসলে যারা দায়িত্ব রয়েছেন তারা জানাচ্ছেন যে গ্যাসের এবং বিদ্যুতের সমস্যার কারণে যখন এই কাপড়গুলো আসলে আটকে যায় তখন কিন্তু এই কাপড়গুলো অনেকাংশেই নষ্ট হয়ে যায়, এবং তারা দাবি করছেন যে তাদের প্রতিদিন গড়ে প্রায় 10 থেকে 12,000 গজ কাপড় নষ্ট হচ্ছে। এবং এই বয়লার কারখানাগুলো এরকম কিন্তু 3 শতাধিকের উপরে এই বয়লার কারখানা নরসিংদীতে রয়েছে। এবং আরো দেখতে পাচ্ছেন আপনি যে যারা এখানে আসলে কর্মরত রয়েছেন তারা কিন্তু সংকটটা রয়েছে সেটা চলমান, যার কারণে তারা বলছেন যে এখানকার যে এই কল কারখানাগুলো রয়েছে এভাবে যদি আসলে এই তাদের বক্তব্য এবং দাবি অনুযায়ী যে 2 সপ্তাহ ধরে যে চলমান সংকটটি রয়েছে এভাবে চলতে থাকলে এখানে হাজারো শ্রমিক কিন্তু বেকার হয়ে যাবে। আর পাশাপাশি হচ্ছে যে মারফি, আপনাকে জানিয়ে রাখি নরসিংদীতে কিন্তু প্রায় 70% কাপড় এই নরসিংদীতে কিন্তু উৎপাদিত হয়। এর কাপড় কিন্তু সারা বাংলাদেশের বাজারগুলোতে বাজারজাত হয়। আর এই সংকট চলতে থাকলে এর প্রভাব কিন্তু শ্রমিকদের বেতনের পাশাপাশি তাদের পরিবার এবং পাশাপাশি কিন্তু যে বাজারগুলো রয়েছে সেই বাজারেও এর প্রভাব বাংলাদেশে পড়বে আমরা তারা দাবি করছেন এখানকার শিল্প মালিকরা। মারফি। আয়ুব, ধন্যবাদ যুক্ত হবার জন্য। আগস্ট মাসে আবারও নিজেদের অবস্থান জানান দিতে পারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গোয়েন্দা তথ্যে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে হামলার কথা বলা হচ্ছে, এজন্য পুলিশকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সবসময় সতর্ক থাকি, পুলিশ বাহিনী সতর্ক থাকি, এবং বোম ডিসপোজাল ইউনিট 24 আওয়ার্স আমরা রেডি রাখি। কোথাও এরকম কোনো নাশকতার কোনো পরিকল্পনা কেউ করছে কিনা। আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। তো সেই জন্য আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি। কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, দলীয় প্রভাবমুক্ত আধুনিক ও মানবিক সংস্থা হিসেবে কাজ করবে পুলিশ। সকালে রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে 27তম বিশেষ পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বলেন, অবৈধ সরকারের নির্যাতনের শিকার হয়েছিল 27 বিশেষ ব্যাচ। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ বঞ্চিত ছিলেন তারা। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় নিয়োগের সুপারিশ পান। দীর্ঘ সময়ের বঞ্চনা কাটিয়ে রাষ্ট্রের রূপান্তরে এই পুলিশ ব্যাচ চেইন অব কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনে স্বস্তি ফিরিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। বিসিএস নন ক্যাডার পদে সুপারিশের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশে পিএসসির কোনো আইনি বাধা নেই। এটি বিধিমালার একটি বাধ্যবাধকতা বলে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন হাইকোর্ট। এর আগে 43তম বিসিএস পরীক্ষার নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কিছু পদক্ষেপের বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট করে কয়েকশো নন ক্যাডার প্রার্থী। রিটকারীরা প্রত্যেকে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি উর্মি রহমান গত 25 জুন রায় দেন। আজ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। শুনানিতে পিএসসির যুক্তি ছিল, পরবর্তী বিসিএস এর ফলাফল প্রকাশের পর আগের বিসিএস থেকে সুপারিশের সুযোগ নেই। তবে রায়ে আদালত জানিয়েছেন, 2023 সালের বিধিমালা অনুযায়ী সুপারিশ প্রক্রিয়া চালিয়ে যেতে কোনো বাধা নেই। আগামী 60 দিনের মধ্যে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজধানীর কলাবাগান এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। রোববার সকালে কলাবাগানে আল আমিন মসজিদ রোডের একটি বাসায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি ও তার মা ফিরোজা বেগম। এই ঘটনায় রাত্রির স্বামী হৃদয় ওরফে শিপনকে আটক করেছে পুলিশ। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক জানান, স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে হাতাহাতি হয়। এ সময় রাত্রির মা মেয়ের পক্ষ নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয়ের স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাত করেন। কলাবাগান থানার ওসি জানান, ঘটনাস্থলে রাত্রির মৃত্যু হয়। গুরুতর আহত ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানান, মাদকাসক্ত হৃদয় টাকার জন্য প্রায়ই তাদের মেয়েকে মারধর করত। হত্যার পর হৃদয় নিজেই পুলিশকে খবর দেন ও আত্মসমর্পণ করেন। সকাল 9:30টার দিকে এই স্বামী স্ত্রীর এই তর্ক বিতর্ক গণ্ডগোল লাগে। তো এক পর্যায়ে তার শাশুড়ি এসে মেয়ের পক্ষ নেয় আর কি। রাগান্বিত হয়ে প্রথমে তার ওয়াইফকে স্টেপ করে তরকারি কাটা চাকু দিয়ে, তারপরে তার শাশুড়িকে স্টেপ করে। জামাই আমাদের পুলিশ হেফাজতে আছে। আমার বিচারটা আমি ডাইরেক্ট ফাঁসি চাই। আমার ওয়াইফরে আমার মেয়ের মাইরে লাইছে যেহেতু, ঠিক আছে, আমি ডাইরেক্ট ফাঁসি। এই হত্যাকাণ্ডের বিষয়ে আরো জানাতে রাজধানীর কলাবাগান এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। আমরা যাচ্ছি তার কাছে। রাব্বি, এই হত্যাকাণ্ড নিয়ে পুলিশ কি বলছে, একটু বিস্তারিত তথ্য আমাদের জানাবেন। বলতে চাই যে আমি আছি সেই আল আমিন রোড, যেই রোডে বাসাটি প্লেস অফ অকারেন্স যেখানে হয়েছে। এই যে বাসাটি আমার পেছনে যে ভবনটি, সেই ভবনটির চিলাকোঠায় ভাড়া বাসায় থাকতো শিশুটির শ্বশুর শাশুড়ি সহ সে পরিবার। এই পরিবারেই গতকাল বেড়াতে আসে শিপন এবং তার স্ত্রী রাত্রি। এবং ঝগড়ার এক পর্যায়ে যেমনটা আপনি বলছিলেন যে আসলে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো এবং সেটি মিটমাট হতো, মীমাংসা করা হতো। কিন্তু গতকাল আসলে সেটি একেবারে শেষ পর্যায়ে যায়। বাসার ভিতরে যে ফল কাটার যে ছুরি চাকু যেগুলো সাধারণত ঘরে থাকে, সেই ছুরি দিয়ে কিন্তু উপর্যুপরি আঘাত করতে থাকে, প্রথমে স্ত্রীকে তারপরে শাশুড়িকে, এবং দুটি প্রাণ কিন্তু এরই মধ্যে চিকিৎসকরা বলেছেন যে ঘটনাস্থলেই দুজন মারা যায়, যদিও একজনকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এখনও এখানে দেখছি আমরা সিআইডির যে ফরেন্সিক ইউনিট, সেই সাথে অন্যান্য সংস্থার যে টিম, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, তারা কিন্তু নানান তথ্যপত্র সংগ্রহ করছেন, আলামত সংগ্রহ করছেন। এখানে পরিবারের সদস্যরা আছেন, তারা কিন্তু বলছেন যে আসলে তাদের চোখের সামনেই পুরো ঘটনাটি ঘটেছে। এবং সেক্ষেত্রে আসামি যিনি রাত্রির স্বামী, সে আসামিও কিন্তু পালাননি, তিনি কিন্তু কলাবাগান থানা পুলিশের হেফাজতে আছেন। এই পরিবারে ছোট্ট একটি বাচ্চা আছে, 9 মাসের শিশু সন্তান, সেই শিশু সন্তান কিন্তু এখনো বাবার হেফাজতেই কিন্তু আছে। রাব্বি, ধন্যবাদ। এদিকে দিনাজপুরে বিরলে সাবেক স্ত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী মাহবুবুর রহমানকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার 7 নম্বর বিজুরা ইউনিয়নের সুতারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রায় 2 মাস আগে মাহবুবুর রহমান ও সুমাইয়া আক্তার শ্যামলীর বিবাহ বিচ্ছেদ হয়। এরপর মাহবুবুর রহমান জোরপূর্বক সাবেক স্ত্রীর বাবার বাড়িতে প্রবেশ করেন। এক পর্যায়ে তিনি শ্যামলীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর দগ্ধ হয়ে শ্যামলী চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এ সময় অভিযুক্ত মাহবুবুর রহমান ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা শ্যামলীকে উদ্ধার করে দিনাজপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রংপুর নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে দিনাজপুর শহর থেকে অভিযুক্ত মাহবুবুরকে আটক করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ। ঢাকার চারপাশে 110 কিলোমিটার নৌপথে ওয়াটার বাস সহ নৌ পরিবহন চালু করবে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ উন্নয়ন সংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত হয়। সভা শেষে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ঢাকার চারপাশে 4টি নদীতে ওয়াটার বাস চালু করতে বেসরকারি খাতকে সম্পৃক্ত করা হবে। একই সাথে চারপাশের নদীকে দূষণমুক্ত করতেও পরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
মন্ত্রী জানান, চারপাশের এই বৃত্তাকার নৌপথে গেল 10 বছরে 57 কোটি টাকা লোকসান হয়েছে। নৌপথকে কিভাবে লাভজনক করা যায় সেই পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেও জানান নৌ পরিবহন মন্ত্রী। এ সময় ঢাকা সিটির 2 প্রশাসক জানান, নদীতে আবর্জনা যেন না ফেলা হয় সেজন্য পার বাধাসহ বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। সকলের সমন্বয়ে বোর্ড গঠন করে ঢাকার চারপাশের বৃত্তাকার নৌপথ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। মুক্ত করবার জন্য সরকারের পরিকল্পনা আছে। আর এই ঢাকার চারিপাশে নদীগুলি যাতে ওয়াটার বাস সহ নৌ চলাচলের জন্য যাত্রীরা উপভোগ্য করতে পারে সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে বসা। মাননীয় তারেক রহমান উনি খুব কনসার্ন, উনি চেষ্টা করছেন যে নাগরিক সুযোগ সুবিধাগুলোকে কিভাবে নিশ্চিত করা যায়। দৈনন্দিন জীবন আরও সহজ করার জন্য নৌপথকে একইভাবে উনি ব্যবহার করার জন্য উনি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রোববার নিয়োগপ্রাপ্ত 266 জন আইন কর্মকর্তাকে নিয়ে প্রথম কর্মদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেন অ্যাটর্নি জেনারেল। এর আগে দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করেন তারা। এদিন অ্যাটর্নি জেনারেল নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, আইন কর্মকর্তারা স্বচ্ছভাবে কাজ করবে, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে অবস্থান থাকবে তাদের। এর আগে 30 জুলাই 86 ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও 180 জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। নবনিযুক্ত যারা হয়েছেন এবং যারা ইতিপূর্বে অফিসে ছিলেন আবার নতুন করে নিযুক্ত হয়েছেন তাদের সবার অভিজ্ঞতা আর যারা আছেন তাদের পেশার অভিজ্ঞতা সব কিছু কাজে লাগিয়ে ইনশাল্লাহ জনগণের প্রত্যাশা পূরণের জন্য রাষ্ট্রের স্বার্থে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সক্ষম হব। চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 আসামিকে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 এর বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে এই দুটি মামলায় তার বিরুদ্ধে 7 দিন করে 14 দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ। পরে হাটহাজারী থানায় দায়ের হওয়া আরেকটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক লোকমান হাকিম এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গত বৃহস্পতিবার যশোরে 3 সহযোগী সহ গ্রেফতার হয়। হত্যা, চাঁদাবাজি সহ ডজনেরও বেশি মামলা রয়েছে তার বিরুদ্ধে। অপরাধ জগতে তার পরিচিতি দুবাইয়ে থাকা সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে। গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এর আগে 2005 সালের 16 এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুরুল ইসলাম সরকার সহ 22 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে 2016 সালের 15 জুন হাইকোর্ট 6 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। 7 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 জনকে খালাস দেন। 2004 সালের 7 মে টঙ্গীর নোয়াগাঁও এম.এ. মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সম্মেলনে সন্ত্রাসীরা আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় তার ভাই মতিউর রহমান টঙ্গী থানায় 17 জনের নাম উল্লেখ করে মামলা করেন। আন্তর্জাতিক সংবাদ। নির্বাচনে বিতর্কিত কোটা পদ্ধতির জেরে বিক্ষোভ, সহিংসতায় উত্তাল পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। মূলত স্বায়ত্তশাসিত প্রদেশটির 12টি আসন শরণার্থীদের জন্য সংরক্ষিত। সব মিলিয়ে স্থানীয়রা সরাসরি নির্বাচনের সুযোগ পান প্রতিনিধি পরিষদের 33 আসনে। কোটা বাতিলের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এর জেরে গেল জুনে তাদের নিষিদ্ধ করা হলে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ, সহিংসতায় প্রাণ গেছে 30 জনের বেশি মানুষের। পুলিশ বিক্ষোভকারীদের মধ্যে সহিংসতার এই দৃশ্য পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের। স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে চলছে প্রতিনিধি পরিষদের নির্বাচন, আর এই নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে ব্যাপক বিক্ষোভ, সহিংসতাও। 40 লাখ বাসিন্দার আজাদ কাশ্মীর সাংবিধানিকভাবে স্বায়ত্তশাসিত হলেও এর নির্বাচনী ব্যবস্থা বেশ জটিল। স্থানীয়দের অভিযোগ, অদ্ভুত কোটা পদ্ধতির কারণে ঘুরে ফিরে শাসনভার থাকে কেন্দ্রভিত্তিক দলগুলোর কাছেই।
প্রতিনিধি পরিষদের 53 আসনের মধ্যে স্থানীয়রা সরাসরি নির্বাচনের সুযোগ পায় মাত্র 33টিতে। বাকি 20টির মধ্যে 8টি আসন নির্ধারিত নারী, প্রযুক্তিবিদ, ওলামা ও প্রবাসীদের জন্য। তবে বিতর্ক মূলত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর থেকে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য সংরক্ষিত 12 আসন নিয়ে। প্রদেশটিতে এসব শরণার্থী ভোটার সংখ্যা মাত্র 4,64,000। এত অল্প সংখ্যক মানুষের জন্য 12 আসন বরাদ্দে বঞ্চিত হওয়ার অভিযোগ স্থানীয়দের। এছাড়া সরকার গঠনেও তাদের কাজে লাগিয়ে প্রভাব বিস্তারের অভিযোগ কেন্দ্রভিত্তিক দলগুলোর বিরুদ্ধে। নির্বাচন পদ্ধতি নিয়ে স্থানীয়দের মাঝে ক্ষোভ দীর্ঘদিনের। সবশেষ চলমান নির্বাচনের আগে আসন বিন্যাস পদ্ধতি সংস্কারের দাবি উঠলে আদালত সংবিধানের দোহাই দিয়ে তা নাকচ করে দেয়। ফলে বিক্ষোভের ডাক দেয় জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। কেন্দ্রীয় সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করলে উত্তপ্ত হয় পরিস্থিতি, ছড়িয়ে পড়ে সংঘাত সহিংসতা। ভোট বর্জনের ডাক দেয় স্থানীয়রা। এটি আমার প্রথম নির্বাচন। আমি প্রথমবারের মতো ভোট দেওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয়। নিরাপত্তা বাহিনী আমাদের উপর গুলি করছে, তাই আমি ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দুপক্ষের যারা প্রাণ হারাচ্ছেন সবাই মুসলিম, তাই উচিত আলোচনার টেবিলে বসে আলাপ আলোচনার মাধ্যমে বিদ্যমান দাবিগুলো সুরাহা করা। 3 ধাপের নির্বাচনে প্রথম দফায় ভোটাভুটি হয়েছে 13 আসনে, যার মধ্যে 9টি আসনেই জয় পেয়েছে কেন্দ্রের ক্ষমতাসীন দল PMLN। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এবার ভয়াবহ দাবানল ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। শনিবার রাজ্য জুড়ে জারি করা হয়েছে রেড ফ্ল্যাগ অ্যালার্ট। 12টির বেশি স্থানে 2.5 লাখ একরের বেশি এলাকা জুড়ে জ্বলছে আগুন। বিশাল ধোঁয়ার কুণ্ডলিতে ঢেকে আছে আকাশ। কেবল স্পোকেন অঞ্চলে পুড়ছে 3,000 একর এলাকা। বিদ্যুৎ বিচ্ছিন্ন 2,30,000 বাসিন্দা। বড় ধরনের ক্ষয়ক্ষতি ঝুঁকিতে প্রায় 4,000 ভবন ও স্থাপনা। বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নিরাপদ অঞ্চলে সরিয়ে নিতে কাজ করছে জরুরি বিভাগ। দাবানল নিয়ন্ত্রণে সক্রিয় প্রায় 4,000 ফায়ার সার্ভিস কর্মী। চলমান পরিস্থিতিতে এলাকাটিতে যে কোনো ধরনের আগুন জ্বালানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বিনামূল্যে আই ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের জনগণের মধ্যে পারস্পরিক সম্প্রীতির পরিবেশ বৃদ্ধি পাবে, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতি আয়োজিত নেপালের সহায়তায় ঠাকুরগাঁও আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এই অঞ্চলের যারা দরিদ্র মানুষ রয়েছেন তারা ঢাকায় গিয়ে চোখের চিকিৎসা করতে পারে না। এই ধরনের আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। ধীরে ধীরে এমন আয়োজন সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। উত্তরে জেলা ঠাকুরগাঁও নেপাল সীমান্তবর্তী পর্যটনের একটি অনুকূল পরিবেশ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের এলাকার মানুষ বেশ দরিদ্র, তাদের পক্ষে ঢাকায় গিয়ে, দিনাজপুরে গিয়ে, রংপুরে গিয়ে অথবা ঠাকুরগাঁও চোখের হাসপাতাল থেকে ডাক্তার দেখানো খুব কঠিন। তো এই ধরনের আই ক্যাম্প যখন হয় তখন তাদের জন্য একটা বড় সুযোগ আসে, তারা সেই চোখের চিকিৎসাটা করাতে সক্ষম হন। এবার থাকছে খেলার খবর। অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড T20 টুর্নামেন্টের সুযোগ পেয়েছেন সাব্বির রহমান। ফলে 4 বছর পর আবারও জাতীয় দলের কাছাকাছি সাব্বির। বললেন, সবসময় জাতীয় দলকে পাখির চোখ করেন বলেই এই কামব্যাক করা সম্ভব হয়েছে। একসময় যার নামের পাশে ছিল ব্যাড বয় তকমা, সেই সাব্বিরের দাবি এখন তিনি অনেক পরিণত। সাব্বিরের সাক্ষাৎকার নিয়েছেন আফনান পিয়াল। টাকা দিয়ে আপনি কখনোই কারো ভালোবাসা কিনতে পারবেন না। ছোট ছিলাম হয়তো বা অনেক সময় রক্ত গরম ছিল, এখন তো রক্ত ঠান্ডা। হয়তো টপ 10-এ চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ, বাট আমার টার্গেট হচ্ছে অন্য জায়গায়। রক্ত এখনো গরম, বাট স্বপ্ন না দেখলে নাকি বড় কিছু অর্জনও করা যায় না। ফেরার স্বপ্ন দেখেন বলেই তো সাব্বির রহমান বারবার ফেরেন, আবারও ফিরলেন। তবে জাতীয় দল না, হাই পারফরমেন্স দলে, যে দলের সিঁড়ি বেয়েই তো আবারও জাতীয় দলে জায়গা মিলবে। যে অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বাদ পড়েছিলেন, জাতীয় দলের সেটআপে ফিরলেন সেই অস্ট্রেলিয়াতেই, টপ এন্ড T20-তে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, তখন ওয়ার্ল্ড কাপে টিমে ছিলাম। নিউজিল্যান্ড সিরিজটা ভালো হয় নাই, দ্যাটস ওয়াই ওয়ার্ল্ড কাপ টিম থেকে বাদ পড়ে বাংলাদেশে আসা। ওরাও টিকিট ছিল অস্ট্রেলিয়ার। এবারও কামব্যাক, মানে হয় না কামব্যাক বলতে, যে আবার একটা নতুন করে জীবন শুরু করে আবার অস্ট্রেলিয়া যাচ্ছে আবার। সো মিলে গেছে আলহামদুলিল্লাহ। আমার ড্রিম ছিল এবং আমার এটা ফোকাস ছিল, আমার ডেডিকেশন ছিল যে আমি আবার ন্যাশনালে কামব্যাক করবো। হয়তো টপ 10-এ চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ, বাট আমার টার্গেট হচ্ছে অন্য জায়গায়। আপনার টার্গেট ন্যাশনাল টিম নিশ্চয়ই? অবশ্যই অবশ্যই, সবারই।
ক্যারিয়ারের শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পেরে সমাদৃত ছিলেন সাব্বির। ফ্লামবয়েন্ট হওয়ার বিপদও তো সাব্বিরকে কম পোহাতে হয়নি, বারবার সমালোচনায় পড়েছেন, নামের সাথে তো জুড়ে গিয়েছিল ব্যাড বয় তকমাও। কাম অ্যান্ড কুল হয়েছে এবং অনেক ম্যাচুরিটি এসছে আমার কাছে, অনেক এক্সপিরিয়েন্স গেদার করেছি, সব জায়গায় খেলেছি, এর মধ্যে সব বিভিন্ন মানুষের সাথে মিশেছি, ঘুরেছি, এক্সপিরিয়েন্স গেদার করেছি, কোন মানুষের কি চাহিদা কোন মানুষের কি চাহিদা না এটা শিখেছি এবং ইউটিলাইজ করতে চেষ্টা করছি। ছোট ছিলাম হয়তো বা অনেক সময় রক্ত গরম ছিল, এখন তো রক্ত ঠান্ডা। রক্ত এখনো গরম বাট গুড ওয়ে। সাব্বিরকে দর্শকরা ভালোবাসেন, এমন নিঃস্বার্থ ভালোবাসা খুব কম ক্রিকেটারের ভাগ্যেই জুটেছে। ডানহাতি এই ব্যাটার তাই কৃতজ্ঞ, আপ্লুত। এটা আল্লাহর একটা নিয়ামত, কারণ আসলে আমি আগেও বলেছি যে আসলে টাকা দিয়ে আপনি কখনোই কারো ভালোবাসা কিনতে পারবেন না। এটা আপনি হয়তো 100 টাকা দিলেন, 200 দিলেন, 2 দিন 3 দিন ভালোবাসতে পারে, বাট এই যে লং লাস্টিং কখনোই হবে না। এই ভালোবাসার প্রতিদানটা সাব্বির কিভাবে দিতে চায়? প্রতিদান তো আসলে যদি দিতে হয় তো রক্ত দিয়ে দাও, যদি হতো রক্ত দিয়ে দিতাম। থ্যাংক ইউ সাব্বির। নো প্রবলেম। সাব্বিরের রক্ত মাঠে গরম থাকুক, সাব্বির বাংলাদেশের জন্য আরো অনেক বড় কিছু করুক, তাহলে যে ভক্তরা সাব্বিরকে মাঠে দেখতে চান, যারা তাকে এখনো ভালোবাসেন, তারা ওই প্রতিদানটা পাবেন যে প্রতিদানটা সাব্বির দিতে চান। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা। প্রাক মৌসুমের প্রস্তুতি ম্যাচে ফুলহ্যামের হয়ে আবারও মাঠে নেমেছেন ফরহান আলী ওয়াহিদ। বাংলাদেশি বংশোদ্ভূত এই উইঙ্গার এবার সুযোগ পেয়েছেন পর্তুগিজ ক্লাব ফরেসির বিপক্ষে। শনিবার এই প্রস্তুতি ম্যাচে 2-1 গোলে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যাম। ম্যাচের দ্বিতীয়ার্ধে 84তম মিনিটে স্মিথ রোয়ের বদলি হিসেবে ফরহানকে নামান ফুলহ্যাম কোচ আলভারো আরবেলোয়া। এই নিয়ে প্রাক মৌসুমে ফুলহ্যামের 3টি প্রস্তুতি ম্যাচেই খেলবেন ফরহান। মূল দলের প্রস্তুতি ম্যাচে নিয়মিত খেলার সুবাদে প্রতিযোগিতামূলক ম্যাচেও ফুলহ্যামের জার্সিতে ফরহানের খেলার সম্ভাবনা জোরালো হচ্ছে। 19 বছর বয়সী এই তরুণের বাংলাদেশের জার্সিও গায়ে দেওয়ার কথা রয়েছে। রিয়াল মাদ্রিদে নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন হোসে মরিনহো। মরিনহোর ফেরার ম্যাচে 2 গোলেই লিড ধরে রাখতে পারেননি রিয়াল। প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে 2-2 গোলে ফিওরেন্তিনার সঙ্গে ড্র করেছে 15 বারের চ্যাম্পিয়ন লিগ জয়ীরা। অস্ট্রেলিয়ার এন্ত্রিক ও অ্যালেক্সিস সিরিয়ার গোলে প্রথমার্ধে 2-0 ব্যবধানে এগিয়েছিল রিয়াল মাদ্রিদ। পরে রবার্তো পিসোলি ও মোয়াসে কিন ম্যাচে সমতা ফেরান। মাদ্রিদে ফেরার ম্যাচে মরিনহোর শুরুর একাদশে ছিলেন প্রথম দলের 8 খেলোয়াড়। গত মৌসুমের শেষ ভাগে লিউতে ধরে খেলা ব্রাজিল ফরওয়ার্ড এন্ত্রিক 12 মিনিটে গোলমুখ খোলেন। নিচু শটে গোলকিপার দাভিদ দেহাকে পরাস্ত করেন তিনি। কামাভিয়ার সঙ্গে বানিয়ে দেওয়া বলে মাদ্রিদের ব্যবধান দ্বিগুণ করেন সিরিয়া। দিন 2 আগে চুক্তি করা কার্সেলো এসপি দ্বিতীয়ার্ধে বদলি নামেন। আরেক নতুন চুক্তি ডেনজেল ড্রামফ্রিজ খেলেছেন 75 মিনিট। রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়াস জুনিয়রের চুক্তি জটিলতা পৌঁছেছে চরমে। সমস্যা এতটাই প্রকট যে রিয়াল ছেড়ে আর্সেনালেও নাকি পাড়ি দিতে পারেন এই ব্রাজিলিয়ান। রিয়াল ছাড়তে চান না ভিনি। রিয়ালও ধরে রাখতে চায় ঘরের ছেলেকে, কিন্তু তারপরও চুক্তি নিয়ে জটিলতা কাটছে না কেন, সেটাই জানবো ডেস্ক রিপোর্টে। 23 মে 2017, তখন সে কৈশোরে, বয়স মাত্র 17। কিন্তু তারপরও নেইমারের পর ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ 46 মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফি দিয়ে ফ্লামিঙ্গো থেকে তাকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। বলছি ভিনিসিয়াস জুনিয়রের কথা। তবে চুক্তিতে এটাও ছিল 18 বছর বয়সে ভিনি পা দেওয়ার পরেই কার্যকর হবে এই ট্রান্সফার। সেই হিসেবে 12 জুলাই 2018 সালে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর এই প্রতিভাকে ক্রমেই শানিত করে তাকে রোনালদোর উত্তরসূরি হিসেবে গড়ে তুলেছে লস ব্লাঙ্কোসরা। সময়ের পরিক্রমায় ভিনি পেয়েছেন ক্লাবের ঐতিহ্যবাহী 7 নম্বর জার্সি। নিজেকে বিশ্বের অন্যতম সেরা লেফট উইঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলেছেন এই ব্রাজিলিয়ান। কিন্তু যে রিয়ালে ভিনির উত্থান, সেই ক্লাবকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসেন ভিনিসিয়াস। রিয়াল মাদ্রিদও সবসময় আগলে রেখেছে ভিনিকে। কিন্তু গেল মৌসুম থেকে চুক্তি নবায়ন ইস্যুতে জটিলতা তৈরি হয়েছে দুই পক্ষের মাঝে। জল এতটাই ঘোলা হয়েছে যে সেখানে মাছ শিকার করতে প্রস্তুত ইংলিশ চ্যাম্পিয়ন আর্সেনাল। এখন প্রশ্ন হলো, কেন চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারছে না ভিনি ও রিয়াল?
ভিনিসিয়াস বর্তমানে রিয়াল মাদ্রিদের প্রায় 17 মিলিয়ন ইউরো নেট বেতন পেয়ে থাকেন ট্যাক্সের পর। রিয়াল মাদ্রিদ নতুন প্রস্তাবে তাকে 20 মিলিয়ন ইউরো নেট বেতন অফার করেছে, বোনাস সহ, যেটা সর্বোচ্চ 30 মিলিয়ন ইউরো পর্যন্ত যেতে পারে। তবে ভিনির পক্ষ থেকে 30 মিলিয়ন ইউরোর নেট বেতন চাওয়া হয়েছে, ঠিক কিলিয়ান এমবাপ্পের মতোই। তবে স্প্যানিশ মিডিয়া বলছে শেষ পর্যন্ত 25 মিলিয়ন ইউরো নেট স্যালারিতেও চুক্তি সাইন করতে পারেন ভিনি, কিন্তু এখানে একটি শর্ত আছে। চুক্তি নবায়ন করার বোনাস হিসেবে বড় অঙ্কের অর্থ চেয়েছে ভিনি ও তার এজেন্ট, যা রিয়াল মাদ্রিদ এর আগে কখনোই কোনো ফুটবলারকে দেয়নি, এমনকি ক্রিশ্চিয়ানো রোনালদো, বেনজেমাদেরও নয়। আর সেখানেই তৈরি হয়েছে প্রথম জটিলতা। দ্বিতীয় জটিলতা ইমেজ রাইট নিয়ে। যেহেতু কৈশোরে রিয়াল ভিনিকে দলে নিয়ে এসেছিল এবং নিজেরাই তাকে গড়ে তুলেছেন সুপারস্টার হিসেবে, তাই ভিনির আগের চুক্তিতে ইমেজ রাইটের 50% ছিল রিয়ালের কাছে। অর্থাৎ নাইকি, পেপসি সহ ভিনির বড় ছোট যে প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি আছে তার আয়ের অর্ধেক পায় রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তিতে ইমেজ রাইটের 80% চান ভিনি। এটাও চুক্তি না হওয়ার পিছনে দ্বিতীয় বড় জটিলতা। ভিনির সাথে রিয়ালের চুক্তি 2027 সালের জুন পর্যন্ত, তাই তো চুক্তি নবায়ন না হলে আগামী জানুয়ারিতে অন্য যে কোনো ক্লাবের সাথে ভিনি প্রাক মৌসুম চুক্তি করতে পারবেন ফ্রি এজেন্ট হিসেবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন স্নিগ্ধ পূরবী। সঙ্গেই থাকুন।